অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। সাংবাদিক বৃন্দ, 2006 সালের 28 অক্টোবর আমরা আমাদের ভাইদের শহীদ হতে হয়েছে, কিন্তু আমাদের হাতে তারা খুব চেষ্টা করেও একটা ছোট এক হাতের লাঠি ছাড়া তারা কিছুই দেখাতে পারেনি। অথচ আমাদের বিরুদ্ধে প্রকাশ্যে AK-47 সহ পিস্তল নিয়ে আমাদের উপরে মুহুর্মুহুর ককটেল বিস্ফোরণ সহ গুলি চালিয়ে আমাদের 13 জন ভাইকে শুধু ঢাকাতেই শহীদ করা হয়েছিল। আমাদের হাতে একটা লাঠি তারা গোল চিহ্ন দিয়ে দেখিয়ে বলেছিল এই হচ্ছে নিজামী মুজাহিদের সেনাপতিরা। একটা লাঠি হাতে যদি সেনাপতি হওয়া যায়, আমি পরিষ্কার ঘোষণা করছি ওই এক লাঠি হাতে সেনাপতিদেরকে বাংলাদেশে আগামী দিনে আর কেউ পরাজিত করতে পারবে না। 28 অক্টোবরের কথা ভুলে গিয়ে অথবা জুলুম নির্যাতনের কথা ভুলে গিয়ে আবার নিজেরা জুলুম নির্যাতনের রাস্তা ধরার চেষ্টা করছেন। ভূমিধস নয়, পাহাড় ধসের মতো বিজয় হয়ে গেছে। দিনভর আমাদের উপরে এই হত্যাযজ্ঞ পরিচালনা করা হলো, দিনভর আমাদের উপরে জুলুম নির্যাতন স্টিম রোলার চালানো হলো, একের পর এক শহীদ হলো, আহত হলো। কিন্তু ওই বিএনপি পুরানা পল্টনে অবস্থান করার পরেও আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য জামায়াত ইসলামীর সাথে তারা এগিয়ে আসে নাই। আসসালামু আলাইকুম। 2006 সালে 28 অক্টোবরে যে সকল ব্যক্তিরা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের সাথে মত বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী। এ সময় জামায়াত ইসলামীর নেতারা বক্তব্য দিয়েছেন, শহীদ পরিবারের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন 28 অক্টোবর 2006 সালে খুনি শেখ হাসিনার নির্দেশে লগি এবং বৈঠা নিয়ে জামাত শিবিরের নেতাকর্মীদের উপরে, নিরস্ত্র নেতাকর্মীদের উপরে কীভাবে হায়নার মতন তারা ঝাঁপিয়ে পড়েছিল, তাদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে লাঠি দিয়ে সাপের মতন পিটিয়ে পিটিয়ে রাজপথে হত্যা করেছিল। আপনারা সেই দৃশ্যগুলো এখনও দেখতে পাবেন ফেসবুকে, ইউটিউবে সার্চ দিলে। সুপ্রিয় দর্শক, সেই একই দিনে জোট সরকারের শেষ দিন, সেই দিন বিএনপিও সমাবেশ করেছিল, কিন্তু দিনভর জামায়াত ইসলামের নেতৃবৃন্দের উপরে, ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছেন আওয়ামী লীগ, কিন্তু তাদের পাশে এসে দাঁড়ায়নি বিএনপি, এমনটিও দাবি করেছেন জামাতের নেতা নুরুল ইসলাম বুলবুল। বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য উঠে এসেছে, আমরা একে একে সম্পূর্ণ বিষয়গুলো দেখে আসব। তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও, তাদের রবের পক্ষ থেকে তাদের উপর বিপুল অনুগ্রহ বর্ষিত হবে, তার রহমত তাদেরকে ছায়া দান করবে, এবং এই ধরনের লোকেরাই হয় সত্য অনুসারী। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক বৃন্দ, সুধী মণ্ডলী, 2006 সালের 28 অক্টোবর ইতিহাসের ঘৃণিত গণহত্যাকারী খুনি শেখ হাসিনার লগি বৈঠার নির্দেশে পল্টন ময়দান সহ গোটা বাংলাদেশে আমাদের প্রিয় শহীদ জসিমউদ্দিন, শহীদ সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম, শহীদ হাফেজ গোলাম কিবরিয়া শিপন, শহীদ আব্দুল্লাহ আল ফয়সাল, শহীদ শাহজাহান আলী, শহীদ হাবিবুর রহমান, শহীদ আরাফাত হোসেন সবুজ, শহীদ রুহুল আমিন, শহীদ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সহ অসংখ্য ভাইদের রক্তে রঞ্জিত আজকের এই দিনে শহীদ পরিবারের সাথে মত বিনিময় অনুষ্ঠানে পর্যায়ে শহীদদের স্মরণে একটি সঙ্গীত 28 অক্টোবর রক্ত ঝরার দিন, শিল্পী আব্দুল কাদের জিলানী, মহানগর শিল্পী গোষ্ঠীর শিল্পী, এখন সঙ্গীত পরিবেশন করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। জাতির বুকে তুফান জাগা, জাতির বুকে তুফান জাগা, স্মৃতি অমলি। অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। হায়নাদের বৈঠা লাঠি কাঁপিয়ে গেল দেশের মাটি। হায়নাদের বৈঠা লাঠি কাঁপিয়ে গেল দেশের মাটি। জাতির জন্য নরঘাতক, জাতির জন্য নরঘাতক
বড়ই অর্বাচীন অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। সন্তান হারা হাজারি আকাশ বাতাস করলো ভারী, সন্তান হারা হাজারি আকাশ বাতাস করলো ভারী। মায়ের বুকে শোকের নহর, মায়ের বুকে শোকের নহর, কষ্ট সীমাহীন। অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। আমার ভাইকে মারলো যারা, দেশ জনতার শত্রু তারা। আমার ভাইকে মারলো যারা, দেশ জনতার শত্রু তারা। শহীদ হলো যে সব ভাইরা, শহীদ হলো যে সব ভাইরা, শুধবো তাদের ঋণ। অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। জাতির বুকে তুফান জাগা, জাতির বুকে তুফান জাগা, স্মৃতি অমলিন। অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সুধীমণ্ডলী, আজকের মতবিনিময় সভায় এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার সম্মানিত সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি, ঢাকা 6 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব ডক্টর আব্দুল মান্নান। আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা মা বাদ। আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2006 সালের 28 অক্টোবর আমি এখানে দেখছি আমাদের সম্মানিত মহানগরী আমির, সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, আমরা সবাই এই পল্টন ময়দানের এই ঐতিহাসিক দিনের, মর্মান্তিক দিনের সাক্ষী। আমি পুরো দিন নিয়ে কোনো আলোচনা করতে চাই না, আমি কয়েকটি ফিলিংস এখানে উপস্থাপন করতে চাই। 2006 সালের 28 অক্টোবর যখন একের পর এক আমাদের ভাইদের পরে আক্রমণ করা হচ্ছিল, আমি দেখেছি শত শত ভাইয়েরা বারবার ব্যান্ডেজ বেঁধে তারা হাসপাতালে যায় নাই, তারা আবার পল্টন ময়দানে গিয়েছে, মোকাবেলা করেছে। ইসলামী আন্দোলনের কর্মীদের এই যে আত্মত্যাগ, এটা আমাকে এখনো অনুপ্রাণিত করে। আরেকটি বিষয় আমার খুব মনে পড়ে, এখানে ঢাকা মেডিকেলের মর্গে আমাদের সকল শহীদদের ডেড বডি রাখা হয়েছিল। সেখানে সাংগঠনিক সিদ্ধান্তর কারণে আমি এবং আমাদের মরহুম শাহজালাল ভাই আমরা আনতে গিয়েছিলাম। আসলে গোসল করানোর পরের যে দৃশ্য আর গোসলের আগের সেই রক্তাক্ত দৃশ্য, আমি হাফেজ গোলাম কিবরিয়ার শিপনের প্রতিটি দাঁত, প্রতিটি শরীরের অঙ্গে প্রত্যঙ্গে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করার সেই দৃশ্যাংশতা ঢাকা মেডিকেলের মর্গে দেখেছিলাম। সকল শহীদদের ডেড বডি আনতে পেরেছিলাম। হাবিব ভাই নামে আমাদের একজন ভাই ছিলেন, মিরপুরের শ্রমিক নেতা। ওনার ডেড বডিটা হাজী সেলিমের লোকেরা নিয়ে যাচ্ছিল জোর করে, একজন ভণ্ড, একজন বাবাকে সাজিয়ে নিয়ে এসেছিল। তখন আমি সাংবাদিকদের সহযোগিতা নিয়ে জিজ্ঞেস করেছিলাম, যিনি বাবা দাবি করছেন তার বয়স কত? তিনি তখন বলেছিলেন তার বয়স হচ্ছে 60। আমি বললাম, যিনি মারা গেলেন তার বয়স প্রায় 50। তাহলে 10 বছরের ব্যবধানে কিভাবে এত বড় সন্তান হতে পারে? এটা যখন মিডিয়া নিয়ে তাকে ধরলো, তখন পালিয়ে যেতে বাধ্য হয়। মানে আওয়ামী সন্ত্রাসীরা সর্বতোভাবে এটা করেছে।
আমাদের সবচেয়ে কষ্টের বিষয়, পল্টন মোড়ে শহীদ জসিমউদ্দিনকে যখন তারা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল, বাপ্পাদিত্য বসু একজন বাম সন্ত্রাসী। আপনারা দেখেছেন যে পৃথিবীর সেই জঘন্য ইতিহাস, আমরা হিন্দার কলিজা চিরে খাওয়ার ইতিহাস, ওদের ময়দানের কথা শুনেছি, কিন্তু বাপ্পাদিত্য বসু সেদিন এই শহীদ জসিমের উপরে নৃত্য করেছিল। আরেকটি মেসেজ আমি এখানে দিতে চাই। শহীদ মুজাহিদের মিরপুরে যখন দাফন হচ্ছিল, আমি শহীদ মুজাহিদের ডেড বডি নিয়ে কবরের ভিতরে নেমেছিলাম। তার মাথাটা আমার হাতের উপরে ছিল। সর্বশেষ আমি যখন তার মাথাটা কবরে রেখে হাত উঠিয়ে দেখলাম, আমার হাত দুটো, আমার বিশেষ করে আমার বাম হাত তাজা রক্তে ভরে গেছে। শাহাদাতের 2 দিন পরে এরকম তাজা রক্ত আসতে পারে, এটা আনবিলিভেবল। এগুলো আমরা দেখেছি। শহীদের বাবা বলেছিলেন যে শাহাদাতের অনেক দিন আগে থেকে আমি স্বপ্নে দেখতেছিলাম তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এতটাই মিলে যায়। আর শেষ কথাটুকু বলতে চাই, এদিনের জীবন্ত শহীদ, শহীদ আমান, যিনি এখনো বেঁচে আছেন, এটা একটা মেরাকল। শহীদ সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম এবং আমান দুজনের লাইফ সাপোর্ট খুলে দেওয়া হবে, ডাক্তাররা বলে দিয়েছিলেন। আমরাও জানাজার প্রস্তুতি নিয়েছিলাম, কফিন 2টা রেডি হয়েছিল। আমার যতদূর মনে পড়ে মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি হুজুর সেটার ইমামতি করেছিলেন। সেখানে মিরাক্লাস দিয়ে সকালবেলায় আমান কথা বলেছিল এবং সে জীবিত আছে, তার বাচ্চা আছে, সে এখনো জীবিত। সাইফুল্লাহ মোহাম্মদ মাসুমের গর্বিত পরিবার এখানে আছে, আমরা তার জানাজা পড়িয়েছিলাম। তো পল্টন আমাদের অনেক ট্র্যাজেডির কারণ, কিন্তু এই পল্টন থেকে আমরা বদর এবং ওহুদের যে শিক্ষা, এটা আমরা আমাদের জীবনে পেয়েছি। আজকের এই দীর্ঘদিনে আমাদের এই মামলাগুলোকে যারা শেষ করে দিয়েছিল, আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই জঘন্য নৃশংস হত্যাকাণ্ডের সেই খুনিদেরকে পুনরায় বিচারের আওতায় এনে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে। আমরা বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের উত্থান দেখতে চাই না। শেখ হাসিনার যত ফ্যাসিবাদী কার্যক্রম, গণহত্যা হয়েছে, সকল গণহত্যার বিচার করতে হবে। আমরা আমাদের রক্ত দিয়ে এই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ গড়ব। আসুন 28 অক্টোবর থেকে এই পর্যন্ত পিলখানা, হেফাজত সহ যত জায়গায় যত রক্ত ঝরেছে, সকল রক্তের বদলা আমরা ব্যালটের মাধ্যম দিয়ে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ে তুলি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সামনের চেয়ারটা একটু যারা আছেন প্রয়োজন একটু বাম পাশে দাঁড়িয়ে বা এদিকে বা পিছনে একটু দাঁড়িয়ে সাংবাদিকদের এখানে বসে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের বাম পাশে শহীদ পরিবারের সদস্যবৃন্দ বসেছেন। আমরা শহীদ পরিবারের সদস্যবৃন্দের আসন সংরক্ষণের স্বার্থে আপনারা আবার সাংবাদিকবৃন্দ সামনে একটু যদি আমাদের ফাঁকা করে দেন মেহেরবানি করে। আর বাম পাশে শহীদ পরিবারের সদস্যবৃন্দ আছেন, তাদের আসন সংরক্ষণের স্বার্থে আশা করছি এই জায়গাটা আপনারা একটু ফ্রি রাখবেন। সাংবাদিক ভাইয়েরা, আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা এই জায়গাটা একটু ফ্রি রাখবেন। আমাদের শহীদ পরিবারের সদস্যবৃন্দ যেন বাম পাশে নিরিবিলি এখানে তারা একটু বসতে পারেন। যে পিছনে আমাদের শহীদ পরিবারের 2-1 সদস্যবৃন্দ আছেন, একটু তাদেরকে সামনে আসার জায়গা করে দেবেন। একটু সামনে আসার জায়গা করে দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত ভাইয়েরা, আপনারা অনেক উপস্থিত হয়েছেন, আমাদের জায়গার কিছুটা সীমাবদ্ধতার কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা আমাদের সহযোগিতা করছেন, আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। বিশেষ করে সাংবাদিক বৃন্দ, আপনারা পরস্পরের সহযোগিতার মাধ্যমে আমরা প্রোগ্রামটি যেন সুন্দরভাবে সমাপ্তি করতে পারি, সেক্ষেত্রে বিশেষভাবে সাংবাদিক বৃন্দ, আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা সমন্বয় করে কাজ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এ পর্যায়ে আমাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরার সম্মানিত সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি, ঢাকা 5 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব কামাল হোসেন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 2006 সালের 28 অক্টোবরের কালো দিন উপলক্ষে শহীদদের সাথে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, 28 অক্টোবর আহত আমাদের শ্রদ্ধাভাজন জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত নায়েব আমির, সাবেক এমপি জনাব অধ্যাপক মুজিবুর রহমান,
উপস্থিত সম্মানিত মহানগরীর নায়েব আমির বিন্দু, সম্মানিত সেক্রেটারি এবং সম্মানিত কর্মপরিষদ সদস্য ভাইরা, জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 28 অক্টোবর আমাদের জন্য মর্মস্পর্শী এক কালো অধ্যায়ের দিন। বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে, বাংলাদেশের সভ্য জগতের ইতিহাসে আমরা বলবো এই দিনটি একটি মানুষকে প্রকাশ্য দিবালোকে কিভাবে পৈশাচিকভাবে লগি বৈঠা দিয়ে হত্যা করা হয়, হত্যা করা যায়, এটা আমাদের কোনো ডিকশনারিতে কোনো বিবেকবান মানুষের চিন্তায় কখনো ছিল না। কিন্তু আমরা 2006 সালের 28 অক্টোবর দেখেছি এক বীভৎস, নারকীয় এবং বর্বরতার ইতিহাস। প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে, প্রতিটি সময়ে সেই চিন্তা, যখন আমরা সেই দৃশ্য দেখি, আমাদেরকে মর্মাহত করে, আহত করে। আমরা বিবেকশূন্য কেমন পৃথিবী। সম্মানিত উপস্থিতি, সেই অধ্যায়ের আমি একজন ভিকটিম। আমি ব্যক্তিগতভাবে ইসলামী ছাত্র শিবিরের তখন মহানগর পূর্বের সভাপতি থাকার কারণে সেই স্মৃতি অনেক লম্বা, এত সময় এখানে বলা যাবে না। তারপর দিয়ে একটি কথা বলছি। সংগঠনের নির্দেশে আমরা সকাল থেকে আমাদের মঞ্চের কার্যক্রম যখন চলছিল, আমরা সেখানে গিয়েছিলাম। আমি মহানগরীর সম্মানিত আমির, তৎকালীন সহকারী সেক্রেটারি মহানগরীর মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে আমরা সেখানে অবস্থান করছিলাম এবং আমাদের স্বেচ্ছাসেবক দায়িত্বশীল বৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের এবং জামাতের পক্ষ থেকে সকাল 7টায় আমরা সেখানে চলে এসেছি এবং কিছুক্ষণ পরে 7:30 কি 7:45 দিকে, আমার এক্সাক্ট সময়টি মনে নেই, 7:30 হতে পারে, আমরা দেখছি পল্টন চতুর্পাশে, বিশেষ করে পল্টন মোড়, এখানে আমাদের মুক্তাঙ্গন হাজার হাজার লগি বৈঠা নিয়ে তারা সশস্ত্র অবস্থায় যুদ্ধংদেহী মনোভাব নিয়ে তারা জড়ো হচ্ছে এবং 14 দলীয় নেতৃবৃন্দ সেখানে ঘোষণা দিচ্ছে। আর সেই ঘোষণা হচ্ছে যেখানে মানবতার দেওয়ালের আমরা যারা দাঁড়িয়ে আছি, আমাদের উপরে তারা সেই ঘোষণা, সাথে সাথে আমাদের উপর অতর্কিত হামলা। আমরা সেখানে পল্টন মোড়ে আমার সামনে থেকে আমাদের 2 জন ভাইকে ধরে নিয়ে গেল। আর সেখানে আমরা আমাদের পুলিশ সহ সবাইকে দেখছি সেখানে কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় আছে। আমরা সেই বিভৎস বিষয়গুলো আপনারা তখন লাইভে দেখেছেন, আমরা শুরুতে আপনারা লাইভ দেখেননি, পরে দেখেছেন। আমরা সেখানে একটা মানব দেওয়াল তৈরি করেছি, আমাদের উপরে আঘাতের পর আঘাত আসছে এবং পিছনে আমরা দেখি সামান্য কিছু ভাইরা হাজার হাজার হায়নাদের মোকাবেলায় আমরা দাঁড়িয়েছি। আমি 2টা পর্যন্ত সেখানে ছিলাম, আমি আহত হয়েছি। তারপরে আমাকে হাসপাতালে নেওয়া হলো শুনলাম। তারপরে হাসপাতালে আমার সেন্স আছে, কিন্তু হাসপাতালে দেখি অজস্র ভাই অসুস্থ এবং তারা অলরেডি হাসপাতালে শুয়ে আছে। একজন আহত হচ্ছে, 2 জন মাঠ থেকে তাকে নিয়ে চলে যাচ্ছে। আমাদের ভাইরা দেখতেছে, আমাদের মান্নান ভাইও বলেছেন, আহত ভাইরা ব্যান্ডেজ করে আবার তারা ময়দানে আসছেন। আমরা সেই স্মৃতি কখনো বলবো না। আমরা মনে করি ওই দিন তারা বাংলাদেশ জামাত ইসলামের উপর তারা হামলা করেনি। বাংলাদেশের যে গণতান্ত্রিক সৌন্দর্য এবং একটি নির্বাচিত সরকার, তারা নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য একটা অনুষ্ঠান আয়োজন করেছে জামাত ইসলামী এবং 4 দলীয় জোটের পক্ষ থেকে বিএনপিও তাদের অফিসের সামনে প্রোগ্রাম করেছে। আমরা নিরস্ত্র অবস্থায় ছিলাম, কিন্তু তারা পরিকল্পিতভাবে সারা বাংলাদেশে ঈদের পরে হওয়ার কারণে 25 তারিখে ঈদ, তারপর 2 দিন পরে তারা আমাদের উপর পরিকল্পিতভাবে হামলা করেছে এবং সারা বাংলাদেশে 14 দলীয় সেই সন্ত্রাসী আওয়ামী লীগের নেতৃত্বে যে হামলা করেছে, তাদের এই হামলা ছিল মূলত গণতন্ত্রের উপর, এই হামলা ছিল মানবতার উপর, এই হামলা ছিল সুস্থ ধারার রাজনীতির উপর। আমরা সেদিন দেখেছি বাংলাদেশ পথ হারিয়েছে এবং 2006 সাল 28 অক্টোবরের পর থেকে আপনারা দেখবেন প্রতিটি সিকোয়েন্স, প্রতি মুহূর্তে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের টোটাল স্থিতিশীলতাকে পরিকল্পিতভাবে নারকীয় তাণ্ডব সৃষ্টি করে 111 সৃষ্টি করা হয়েছে এবং একটি দুর্ঘটনার মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে একে একে বাংলাদেশ পথ হারিয়েছে। অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, সভ্যতা, সকল মানবতাকে বুলণ্ডিত করে মানবতার দেওয়ালের বিরুদ্ধে তারা বুলডোজার চালিয়ে আওয়ামী লীগ যে নৃশংসতা
বাংলাদেশ পরিচালিত করেছে তার পরিসমাপ্তি আপনারা দেখেছেন। পিলখানা হত্যাকাণ্ড, হেফাজত হত্যাকাণ্ড, জামাত ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে মূলত বাংলাদেশের বিরুদ্ধে একটি অসম যুদ্ধ তারা চালিয়েছে। আমরা সেখানে আহত হয়েছি, আমরা বদর দেখি নাই, উহুদ দেখি নাই, কিন্তু আমি তাণ্ডব দেখেছি। আমরা সর্বশেষ আমি এই কথা বলে শেষ করব, 5 অগস্ট 2024 আমরা যাদেরকে তাড়িয়েছি, এই তাড়ানোর যেই পাটাদন তৈরি হয়েছিল পেশিবাদের বিরুদ্ধে, পেশিবাদের উত্থান 2006 সালে, সেটা আপনার 28 অক্টোবর। আমরা বলে দিতে চাই, নতুন পেশিবাদের পদধ্বনি আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখছি। আমাদের লগি বইটা দিয়ে প্রকাশ্য দিবালকে ওদিন মানুষ হত্যা করেছে, মানবতার দলকে হত্যা করেছে। আবারও দেখছি একই কায়দায় আপনার পাথর দিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে। আমরা বলে দিতে চাই, বাংলাদেশে আমরা যারা বেঁচে আছি, আমরা আহত হয়েছি, কিন্তু আমরা বিবেক হারা হয়নি, আমরা মৃত এখনো নই, আমরা জীবিত। আমরা যারা জুলাইতে বিপ্লব করেছি, কোন পেশিবাদকে বাংলাদেশে কোন অবস্থায় আমরা আর মাথা তুলে দাঁড়াতে দিব না ইনশাআল্লাহ। আগামীতে যারা পেশিবাদ, যারা সন্ত্রাসবাদ, যারা সাদাবাজ, যারা ধান্দাবাজ, আগামী ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি 2006 সালে আমাদের প্রাণের স্পন্দন ইসলামী ছাত্র শিবিরের যিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন, আমাদের সিফা সালার, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এই পর্যায়ে বক্তব্য রাখছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, ইসলামকে বিজয় করার জন্য লড়াই করে, সংগ্রাম করে জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত, এবং শুধু জীবিতই নয়, তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তম রিজিক প্রাপ্ত হয়ে থাকেন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী 2006 সালের 28 অক্টোবর স্মরণে কর্মসূচির আজকের অন্যতম কর্মসূচি শহীদ পরিবার সম্মানিত সদস্যবৃন্দের সাথে মত বিনিময় প্রোগ্রামের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি জনাব অধ্যাপক মুজিবুর রহমান, সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, শ্রদ্ধেয় মহানগরী নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সুধী মণ্ডলী, 2006 সালের 28 অক্টোবর সংগঠিত হয়েছিল মূলত 2001 থেকে 6 সাল পর্যন্ত 4 দলীয় জোট সরকারের যে সফলভাবে দেশ পরিচালনার ধারাবাহিকতাকে বিঘ্নিত করার জন্য এবং একটি শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনার মাঝখানে ছেদ ঘটিয়ে মানবিক রাষ্ট্রকে পাশবিক রাষ্ট্রে পরিণত করাই ছিল 2006 সালের 28 অক্টোবরের মূল লক্ষ্য। এবং 2006 সালের 28 অক্টোবর মানবিক রাষ্ট্র থেকে বাংলাদেশ মূলত 2024 সালের 5 আগস্ট পর্যন্ত একটি পাশবিক রাষ্ট্রে পরিণত করার চক্রান্তে শুরু ছিল 2006 সালের 28 অক্টোবর। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল হয়েছিল, কিন্তু 2006 সালের 28 অক্টোবর এই 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পাটাতন নির্মাণ করা হয়েছিল। 24 সালের জুলাই আগস্টে সর্বস্তরের জনতা লড়াই করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে। আর 2006 সালের 28 অক্টোবর পল্টন সহ, ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে 14 দলের বিরুদ্ধে লড়াই করেছিল শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। মহান আল্লাহ তাআলার দয়া এবং জনগণের ভালোবাসার সাথে নিয়ে আমরা 12 ঘন্টা লড়াই করে সেদিনই প্রথম আওয়ামী লীগকে পরাজয় ঘটিয়েছিলাম। খুনি হাসিনা যেদিন আগের দিন ঘোষণা করেছিল লগি বৈঠা নিয়ে সবাইকে ঢাকায় আসার জন্য, সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিকবৃন্দ, আপনাদের এটা খুব স্বাভাবিকভাবে প্রশ্ন হওয়ার কথা যে ঢাকার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় নেতাকর্মীদেরকে লগি বৈঠা নিয়ে একজন স্বাভাবিক সুস্থ মানুষ, একটা দলের নেতৃত্ব পরের কথা, রাজনৈতিক কর্মী তো পরের কথা, একজন সুস্থ স্বাভাবিক সাধারণ মানুষও তার নেতাকর্মীদেরকে লগি বৈঠা নিয়ে ঢাকায় আসার নির্দেশ দেওয়ার কথা না, এবং এটা সাধারণ কোনো নির্দেশ ছিল না, এটা ছিল একটা পাশবিক নির্দেশ। সেই নির্দেশের বিরুদ্ধে আজকে কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামীকে কেউ কেউ প্রশ্ন করে থাকেন যে জামাত ইসলামী
কোনো কোনো জায়গায় সংঘাত, কোনো কোনো জায়গায় রক্তাক্ত পরিবেশ, কোনো কোনো ক্ষেত্রে আমাদেরও হাতে তারা নাকি অস্ত্র দেখেন। সাংবাদিক বৃন্দ, 2006 সালের 28 অক্টোবর আমরা আমাদের ভাইদের শহীদ হতে হয়েছে, কিন্তু আমাদের হাতে তারা খুব চেষ্টা করেও একটা ছোট এক হাতের লাঠি ছাড়া তারা কিছুই দেখাতে পারেনি। অথচ আমাদের বিরুদ্ধে প্রকাশ্যে AK-47 সহ পিস্তল নিয়ে আমাদের উপরে মুহুর্মুহুর ককটেল বিস্ফোরণ সহ গুলি চালিয়ে আমাদের 13 জন ভাইকে শুধু ঢাকাতেই শহীদ করা হয়েছিল। আমাদের হাতে একটা লাঠি তারা গোল চিহ্ন দিয়ে দেখিয়ে বলেছিল এই হচ্ছে নিজামী মুজাহিদের সেনাপতিরা। একটা লাঠি হাতে যদি সেনাপতি হওয়া যায়, আমি পরিষ্কার ঘোষণা করছি ওই এক লাঠি হাতে সেনাপতিদেরকে বাংলাদেশে আগামী দিনে আর কেউ পরাজিত করতে পারবে না। কারণ আমরা সেদিন একটা লাঠি হাতে শুধু যাইনি, আমরা মানুষের ভালোবাসা, আল্লাহর উপরে ভরসা করে আমাদের জনশক্তির ত্যাগ এবং কোরবানির সর্বোচ্চ নাজরানা দেশের জন্য, গণতন্ত্রের জন্য। সেদিন তারা গণতন্ত্রকে হত্যা করে কবর রচনা করে একটা অগণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য, বাংলাদেশকে পথ হারিয়ে বিপদগামী একটা বাংলাদেশ নির্মাণের জন্য শেখ হাসিনা লগি বৈঠার রাজনীতির সেদিন রচনা করেছিলেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের সেদিন নেতৃবৃন্দ অত্যন্ত সাহসিকতার সাথে, অত্যন্ত দৃঢ়তার সাথে সেই পরিস্থিতি মোকাবেলায় যে ভূমিকা রেখেছিলেন, ফলশ্রুতিতে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আজকে 2024-এর এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ভিত সেদিন রচিত হয়েছিল। সেদিন নিজামী ভাই, সেদিন শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই, তাদেরকে ওখানে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছিল যদি না যাওয়া হয় তাহলে ভালো হয়। ওনারা বলেছিলেন যদি আমরা না যাই তাহলে কর্মীরা ওখানে থাকবেন কি করে। তারা শুধু যান নাই, তারা বক্তব্য দিয়েছেন। এবং যখন নিজামী ভাই বক্তব্য শুরু করেন, তখন নতুন করে আওয়ামী লীগের তৎকালীন দুষ্কৃতিকারী সন্ত্রাসী হায়েনারা নিজামী ভাই, মুজাহিদ ভাই এবং মঞ্চ লক্ষ্য করে যখন তারা ককটেল এবং গুলি বর্ষণ করা শুরু করেন, নিজামী ভাইকে বলা হয়েছিল আপনি একটু বসে গেলে, নিরাপত্তার জন্য এখন বসে যাওয়া প্রয়োজন। উনি বসেছিলেন। উনি তখন বলেছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির তো দূরের কথা, একজন সহযোগী, একজন সমর্থক অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে মাথা নত করার ইতিহাস নেই, আজকেও হবে না এবং ভবিষ্যতে ওটা হবে না। তিনি সেদিন বসে যাননি, দাঁড়িয়েছিলেন এবং সেই মুহুর্মুহুর ককটেল বিস্ফোরণের বিরুদ্ধেই তিনি দাঁড়িয়ে অত্যন্ত দৃঢ়তার সাথে শান্তিপূর্ণভাবে তিনি তার বক্তব্য, দিক নির্দেশনামূলক কথা তিনি শেষ করেছিলেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীকে আজকে যারা নতুন করে বিশ্লেষণ করেন, 2006 সালের 28 অক্টোবর আমাদের জন্য একটা মাইল ফলক। সেদিন শহীদ জসিম ভাইকে লাঠি দিয়ে সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে। এই অমানবিক চিত্র তো আমরা সবাই বলেছিলাম এটা ওই দিন শেষ হয়ে যাওয়ার কথা। ওই দিন তো 4 দলীয় জোট ছিল, তাহলে আজকে তো প্রশ্ন হওয়া উচিত 4 দলীয় জোট যদি হয়, সেই জোট সরকারের শেষ ক্ষমতা হস্তান্তরের দিন শুধুমাত্র জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে টার্গেট করে, আওয়ামী লীগ আমাদেরকে টার্গেট করে কেন আমাদের বিরুদ্ধে সেদিন মাঠে নেমেছিল। ঠিক একইভাবে আপনি দেখবেন এই আওয়ামী লীগ 2024 সালের জুলাই আগস্টে নিষিদ্ধ করার তালিকায় শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরকে রেখেছিল। 2006 সালের 28 অক্টোবরও তারা জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করেছে। 2024 সালের জুলাই আগস্টে শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করেছে। এর দ্বারা প্রমাণিত হয় বাংলাদেশের দেশপ্রেমিক দল হিসাবে, জনগণের সংগঠন হিসাবে জামাত ইসলামী ছাত্র শিবিরকে শুধুমাত্র তারা শক্তিশালী প্রতিপক্ষ মনে করেছে বলেই আমাদেরকে তারা টার্গেট করেছিল। সেই জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই সংগঠন জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদরা মনে করে তারা তাদের মতো এই বাংলাদেশকে আবার ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের দিকে নিয়ে যেতে পারবে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, সেদিন 12 ঘন্টা লড়াইয়ে আমাদের ভাইদের শহীদের কফিন সামনে রেখে আমরা 1 সেকেন্ডের জন্য যেমন থেমে যায়নি, নিস্তব্ধ নিথর হয়নি, আজকের নতুন ফ্যাসিবাদের এই সময়ে যদি কেউ জামাত ইসলামীকে চোখ রাঙিয়ে আমাদেরকে হত্যা করে, মসজিদে হামলা করে, আমাদের মা বোনদেরকে আবার তাদেরকে ভয়ভীতি দেখিয়ে সাধারণ নাগরিকদের জিহ্বা কেটে ফেলা, তাদেরকে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্র থেকে বাড়িতে ফিরে যেতে না দেওয়ার নতুন করে আবার হুমকি দেওয়া হয়, তাহলে তাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই আমরা কিন্তু 2024-এর জুলাই আগস্টের শুধু কর্মী নই, আমরা 2006 সালের 28 অক্টোবরের সেই সংগঠন যারা একা গোটা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে সেদিন তাদেরকে পরাজিত করে বাংলাদেশ বিনির্মাণ করেছিলাম। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেই আওয়ামী লীগ ফ্যাসিবাদের নতুন পদধ্বনিতে যারা বাতাস দিচ্ছেন, যারা মনে করেন আওয়ামী লীগ আবার ফিরে আসবে, যারা মনে করেন ইনক্লুসিভ নির্বাচনের জন্য সবাই মিলে অংশগ্রহণ করা দরকার, সেদিনও কিন্তু জামাত ইসলামী ছাত্র শিবিরের 2006 সালের 28 অক্টোবরের এই পল্টনের মাঠে এবং সারা বাংলাদেশে আমাদের পাশে দেশবাসী ছাড়া অন্য কাউকে আমরা পাই নাই।
সেদিনও প্রশাসনকে ফোন করে পাওয়া যায় নাই। সুতরাং নিরপেক্ষতার বিচারে আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে আমরা বলবো রাজনৈতিক দলগুলো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য জুলাই সনদের ভিত্তিতে আইনি ভিত্তি রচনা করার মধ্য দিয়ে একটা নির্বাচন যেন অনুষ্ঠানের দিকে আমরা যেতে পারি। তাহলেই 2006 সালের 28 অক্টোবর যে পথ হারানো বাংলাদেশ, সেই পথ হারানো বাংলাদেশ খুঁজে পাবে নতুন পথের সন্ধান বাংলাদেশ, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী সংগ্রামী নায়েবে আমির, কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, ঢাকা 8 আসনের জামাত ইসলামী মনোনীত সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। নুর আলম ভাই, মাহফুজ, তোমার কি কাম? আমরা কথা বলতেছি না। শুরু করবে যে সম্মানিত সাংবাদিক ভাইরা, এখানে ডান পাশে 2-4 জন একটু আসতে পারেন, একটু আপনারা যদি চেপে যাওয়া যায় কষ্ট করে। আর যারা লাইভ করবেন তারা একটু সামনে যদি চেয়ারে বসেন, আপনার ক্যামেরা সেটআপ দিয়ে যদি সামনে বসেন। এই ফ্যানে লাগবে। যে একটু প্লেস জি জি আমরা 2 মিনিটের মধ্যে শুরু করতে চাই, একটু সবাই সেটআপ রেডি করে ফেলেন প্লিজ। হ্যাঁ না যে যে সম্মানিত সাংবাদিক বৃন্দ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত 28 অক্টোবরের শহীদদের স্মরণে শহীদ পরিবারের সাথে মত বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত প্রধান অতিথি শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি, শ্রদ্ধাভাজন জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান, মহানগর এবং কেন্দ্রের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 28 অক্টোবরের সেই বেদনাবিধুর দিন, যেটা ইতিমধ্যেই কিছুটা আলোচনা হয়েছে, আর সেই বেদনা এবং সেই জঘন্য ইতিহাস ভাষায় বর্ণনা করা খুবই কঠিন। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের স্টেজে যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আমরা সবাই মিলে 28 অক্টোবরের সেই তাণ্ডবে আমরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলাম। আসলে মূলত 28 অক্টোবর তাদের একটা দীর্ঘ পরিকল্পনার অংশ। 2001 সালের অক্টোবর মাসে যে 4 দলীয় ঐক্যজোটের নিরঙ্কুশ বিজয় হয়েছিল,
সেই বিজয়ের পরেই আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত মিলে চক্রান্ত শুরু করেছিল যে বাংলাদেশে যে বিজয়টা হলো 4 দলীয় ঐক্যজোটের, এই বিজয়কে সরানোর কোনো উপায় নেই যদি একটা ষড়যন্ত্রমূলক একটা হত্যাকাণ্ড সহ একটা কালো অধ্যায় রচনা করা যায়, তাহলেই শুধুমাত্র এটা সম্ভব। সেই জন্য দীর্ঘ পরিকল্পনা নিয়ে তারা 28 অক্টোবরকে বেছে নেয় এবং সেই দিন তারা ইসলামী আন্দোলন যারা করে, ইসলামকে প্রতিষ্ঠার কার্যক্রম যারা পরিচালনা করে, তাদেরকে একদম আমির জামাত থেকে শুরু করে আমাদের কর্মী পর্যন্ত সবাইকে তারা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য পরিকল্পনা নিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ রহমত দিয়ে আমাদের ভাইদের শাহাদাত, রক্ত এবং ত্যাগের বিনিময়ে 28 অক্টোবর সেদিন আমাদের ভাই হারালেও আমাদের আন্দোলনকে তারা ক্ষতিগ্রস্ত করতে পারে নাই। এবং সেই ধারাবাহিকতায় 15 বছর যে জুলুম নির্যাতন হয়েছে, সেই জুলুম নির্যাতনে সেই ফাঁসিবাদী হাসিনা, খুনি হাসিনা মনে করেছিল যে জামাত শিবিরকে যদি নিষিদ্ধ করা যায় তাহলে এই আগস্ট বিপ্লব হয়তো বন্ধ হয়ে যাবে, হয়তো স্তীমিত হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার পরেও দেখলো জনতা এই আন্দোলনকে ছেড়ে যাচ্ছে না। এবং আমাদের মেয়েরা সেদিন ঘোষণা দিয়েছিল যে আমাদের পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। এই স্বাধীনতা অর্জনের জন্য আমরা সম্মানজনক মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত আছি। এই জাতিকে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, দীর্ঘ সময় জুলুমের শিকার আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী ছিলাম, আজকে দেখা যাচ্ছে তাদের ভিতর থেকে একটি গ্রুপ নিজেরা আবার জুলুম করছে। আমরা ব্যর্থহীন কণ্ঠে বলবো, এই যারা জুলুম করছেন, যারা চাঁদাবাজি করছেন, যারা মসজিদে হামলা করছেন, তাদের জন্য 28 অক্টোবর এবং 24 এই জুলাই আগস্টের যে বিপ্লব, এইটা আপনাদের জন্য উপযুক্ত শিক্ষা। আপনারা যদি শিক্ষা গ্রহণ না করেন তাহলে ডাকসু, রাকসু, চাকসু যেভাবে ছাত্ররা আপনাদেরকে লাল কার্ড দেখিয়েছে, আগামী নির্বাচনেও আপনাদেরকে লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো জামাতের যে 5 দফা দাবি, এই দাবি মেনে নিয়ে স্বচ্ছ সুন্দর একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন এবং জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে পল্টন হত্যাকাণ্ডের শহীদদের জন্য দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা যায়, সেই আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সম্মানিত সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সম্মানিত নায়েবে আমির, শ্রদ্ধাভাজন জননেতা জনাব আব্দুস সবুর ফকির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 2006 সালের 28 অক্টোবরকে স্মরণ করে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, ঢাকা মহানগরীর দক্ষিণের সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের এই মতবিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, সাবেক এমপি জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, তৎকালীন অভিভক্ত ঢাকা মহানগরীর দায়িত্বশীল জননেতা জনাব রফিকুল ইসলাম খান, অন্যান্য নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2006 সালের 28 অক্টোবর যারা মধ্যবয়সী লোক, তাদের সামনে জলজল করে জ্বলছে। দীর্ঘ কেয়ারটেকার সরকার আন্দোলনের মধ্য দিয়ে, একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জোট সরকার তৈরি হলো এবং নিয়মতান্ত্রিকভাবেই সেই জোট সরকারের বিদায়ের পালা যখন আসলো, আমরা ভেবেছিলাম জাতি এইবার গণতন্ত্রের পথে হাঁটতে থাকবে। কিন্তু গণতন্ত্রের নামে যারা অগণতান্ত্রিক কার্যক্রম পরিচালনা করে এবং যারা ভাবে যে গণতন্ত্র থাকে তাহলে তাদের জায়গা কখনো বাংলাদেশে হবে না, সেই শক্তিটা তাদের দলীয় জাতীয় প্রতীক, নির্বাচনী প্রতীক যে নৌকা, সেই নৌকা চালানোর জন্য যে দুইটা কাঠামো, একটা হলো লগি এবং একটা হলো বৈঠা। আমরা সবাই বাংলাদেশের মানুষ, নদীমাতৃক দেশ বাংলাদেশ, সবাই জানি নৌকা সব দেশেই আছে। এই দুইটা অবলম্বন লাগে এই নৌকাটাকে পরিচালনা করার জন্য। আমরা ভেবেছিলাম এই নৌকা সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পথে এগুবে,
কিন্তু তাদের সেই লগি এবং বৈঠা সেদিন তাদের কর্মী বাহিনীকে নির্দেশ দিয়েছিল ওগুলো নিয়ে যে গণতান্ত্রিক পথে বাংলাদেশ হাঁটছে সেটাকে নিশ্চিহ্ন করতে হবে, সেটাকে কবর দিতে হবে, সেটাকে নস্যাৎ করে দিতে হবে। কাজেই তাদের দলীয় প্রতীকের যে লগি বইটা সেটা নিয়ে আসার জন্য তাদের সন্ত্রাসী বাহিনীকে আহ্বান জানালো। সেই সাথে তাদের সহযোগী তৎকালীন 14 দল, বামপন্থী দল সহ তারাও সেই ডাকে সাড়া দিল এবং তারাও অনেকটা অগ্রগামী হয়ে এখানে ভূমিকা পালনের জন্য চেষ্টা করলো, কারণ তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। তাদের আদর্শের ভিতর কখনো গণতন্ত্র নাই, গণতন্ত্র থাকলে কখনো সমাজতন্ত্র দেশে কায়েম হবে না, এটা তারা জানে। অথচ তাদের মূলনীতি নিয়েই তারা এই কার্যক্রমকে তাদের সহযোগী হিসেবে পেয়েছিল। সেই জায়গায় তারা সেদিন অংশগ্রহণ করেছিল এবং এদেশের গণতন্ত্র মনা মানুষদেরকে হত্যা করার জন্য উল্লাসে ফেটে পড়েছিল। আমরা দেখেছি সেদিন ওই বাপ্পাদিত্য বসুরা মুসলমানদের লাশের উপরে উঠে কিভাবে নৃত্য করেছিল। এটা কোনো সভ্য মানুষ যার ভিতরে মানুষত্বের কোনো গন্ধ থাকে তাদের পক্ষে এটা সম্ভব হয় না। তারা সবসময় গণতন্ত্রহীনতার পথে এগোনোর জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে অতীত ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাসই হলো এভাবে, তারা গণতন্ত্রের স্লোগান দেয় কিন্তু গণতন্ত্রকে গলাটি হত্যা করে। যেভাবে তার বাবা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বলে দাবিদার শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল, জনগণের কণ্ঠস্বর সমস্ত পত্রিকাগুলোকে বন্ধ করে দিয়ে 4টি পত্রিকা রেখে ওই যাত্রা সে শুরু করে দিয়েছিল এবং তার কন্যার মাধ্যমে সেই গণতন্ত্রের পরিসমাপ্তি তারা ঘটিয়েছিল। আজকেও আমরা যেখানে শহীদদের স্মৃতিকে ভুলতে চাই কিন্তু বারবার দেখা যায় যে গণতন্ত্র থেকে সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম হয়। এদেশের মেধাবী সন্তানরা যখন ঐক্যবদ্ধ হয়ে গেল এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের মতামত দেওয়া শুরু করলো, তখন দেখা গেল যে সত্যিকার দেশপ্রেমিক যারা জনগণের কথা বলে, যারা জনগণকে ভালোবাসতে চায়, তাদের বিরুদ্ধে তারা এক হয়ে গেল। কিন্তু ওই তরুণ ছাত্র সমাজ, মেধাবী ছাত্র সমাজ যারা আগামী দিনে এই বাংলাদেশের নেতৃত্ব দিবে, যারা আগামী দিনে এই বাংলাদেশকে গড়ে তুলবে, তাদের পক্ষে তাদের মতামত দিয়ে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের বিজয়কে তারা দিয়ে দিল। সেখানে কিন্তু আমরা দেখলাম ওই বামপন্থীরা, ওই রামপন্থীরা তারা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে এবং বিভিন্ন ধরনের নিকৃষ্ট স্লোগান দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করেছিল, ছাত্র সমাজের মন জয় করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা তারা পারেনি। আজকে তারই বহিঃপ্রকাশ দেখলাম গতকালকে বা পরশু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পরিচ্ছন্নতা অভিযান শুরু হলো, তখন ওই শিয়ালের ডাকের মতো যখন এক হুয়াক্কা দিল, সমস্ত শিয়ালগুলো একত্র হয়ে গেল। তারা ওই মাদক সেবীদের পক্ষে, ওই গাঞ্জা সেবীদের পক্ষে একত্র হয়ে গেল। আপনারা ভুল করছেন, বারবার ভুল করছেন। এই জাতিকে আপনারা বোকা ভাববেন না। যে জাতির পিতাদের সন্তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সেই বাবা মাদেরকে ভুল বোঝার সুযোগ দিবেন না, আপনারা করবেন না, পারবেন না এটা। কারণ তাদের সন্তানরাই আগামী দিনে এই বাংলাদেশ গড়বে, এই বাংলাদেশের নেতৃত্বে তারা আসবে ইনশাআল্লাহ। ওই মাদক সেবীদের পক্ষে থেকে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচ্ছন্নতা করতে চাচ্ছে, পবিত্র করতে চাচ্ছে, সেখানে আপনারা আবার একত্র হয়ে গিয়ে এর বিরুদ্ধে আবার একত্র হচ্ছেন, মিছিল করার চেষ্টা করছেন, সংগ্রাম করছেন। আমরা সত্যি জানি তো আপনাদের 10 জন কর্মী, 20টা মাইকের হর্ন, 10টা মশালের লাঠি ধরার মতো লোক পাওয়া যায় না। এই নিয়েই তো আন্দোলন করেন, এই নিয়েই আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দখলে রাখতে চেয়েছিলেন। দিন ভুলে যান। এখন মিডিয়ার যুগ, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো কথা হচ্ছে, সব পেয়ে যাচ্ছে জাতি। কাজে তারা সিদ্ধান্ত নিতে কখনো ভুল করবে না। এই জন্য আমি ওনাদেরকে আহ্বান জানাবো, আর এই অন্তর্বর্তীকালীন সরকারকেও আহ্বান জানাবো, ছাত্র সমাজ ডাকসুর নেতৃত্বে যে কাজ শুরু হয়েছে, আপনারা তাদেরকে প্রশাসনিকভাবে সহযোগিতা করুন এবং সহযোগিতা করে এই দেশকে গণতন্ত্রের পথে হাঁটার পক্ষে আপনারাও পথ নির্দেশনার দায়িত্ব পালন করুন। তাহলেই জাতি আপনাদেরকে ভুলবে না, আপনাদেরকে স্মরণে রাখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক বৃন্দ, সুধীমণ্ডলী, ভাই এবং বোনেরা, আজকে এ পর্যায়ে আমাদের সামনে 2006 সালের 28 অক্টোবরের সবচেয়ে মর্মান্তিক এবং মর্মস্পর্শী হত্যাকাণ্ড যার উপরে চালানো হয়েছিল। তিনি একজন কোরআনে হাফেজ এবং তাকে যখন হত্যা করা হয় তিনি নিজেই বলেছিলেন, ভাই আমাকে আপনারা আঘাত করছেন, আমাকে আপনারা মেরে ফেলবেন, কিন্তু আমাকে আপনারা মুখে আঘাত করছেন কেন? আমার চেহারাটা যেন আপনারা নষ্ট না করেন। আমি একজন কোরআনে হাফেজ কথা বলার পর সেদিন আওয়ামী লীগের সেই হায়নারা আরও উদ্যত্ত হয়ে আমাদের সেই হাফেজ গোলাম কিবরিয়া শিপনকে তার মুখের দাঁতগুলো একটা একটা করে তাদের হাতে থাকা লগি বৈঠা দিয়ে ভেঙে দিয়েছিল এবং তাকে শহীদ করেছিল। সেই শহীদ গোলাম হাফেজ কিবরিয়া শিপন ভাইয়ের সম্মানিত বাবা জনাব
তাজুল ইসলাম গর্বিত পিতা, তিনি এখন আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা বলবেন। অধ্যকার সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। 28 অক্টোবর কথা মনে হলেই আমার কলিজা ফাত করে ওঠে। 28 অক্টোবর পৃথিবীর ইতিহাসে একটা কালো দিবস। 28 অক্টোবর শেখ হাসিনার, ফেরাউন শেখ হাসিনার সূচনার দিবস। 28 অক্টোবর লক্ষ্মী পেটা দিয়া সাপের মতো পিড়ে মানুষকে হত্যা করে মৃত লাশের উপর নাচনগুন্দন করা বিশ্বের ইতিহাসে এখন বিরল, যা আমরা কোনোদিন ভাবতেও পারি নাই। এবং নৃশংস হত্যাকাণ্ড হবে বাংলাদেশে। সেই খুনি শেখ হাসিনা 19 অক্টোবর রোজ বৃহস্পতিবার ঢাকা মহানগরীর যে বড় সমাবেশ সমিতিতে সে বলেছিল যে আপনারা যার যা কিছু আছে অর্থাৎ লক্ষ্মী পেটে নিয়ে ঢাকা ঘেরাও করবেন। সেই ফলশ্রুতিতে 28 অক্টোবর এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। শহীদ জীবনের স্মৃতিচারণ বলতে গিয়ে সেটা কথা বলতে হয়। আমার 300 বছরে আমার ওয়াইফ বললো যে মেজর ছেলেকে আমি হাফেজ বানাবো। সে হাফেজ পাস করার পরে তামুল মিল্লাত কামিল মাদ্রাসায় দাখিল ভর্তি হলো। ওখান থেকে সে 11তম স্ট্যান্ড করলো। স্ট্যান্ড করার পরে আমি ওখান থেকে বোর্ড দিয়ে টাকা তাকে দিলাম এবং সে সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হলো। ওখান থেকে সে ভালো রেজাল্ট করার পরে ঢাকা কলেজে অনার্সে ভর্তি হলো। আমার 3 ছেলে আলাদা ঢাকা কলেজের ছাত্র ছিল। আচ্ছা, ঘটনার দিন কথা বলতেছি, সেটা হলো ওদিন ছিল 28 অক্টোবর 2006, ওদিন ছিল শনিবার ছিল। তা আমাদের এলাকায় একটা মিটিং হয়েছিল। আমি মিটিংই বলে রাখছিলাম যে আমি অফিস থেকে বা তুমি ওখানে উত্তর করে চলে যাবো, বাসায় আসবো না। তা ওই অফিসে গেলাম, যাওয়ার পর দেখলাম যে ঈদের পর তো কাজ কম, আমি বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরে আসন্ন বছর সময় আমি আমার একজন কর্মী নিয়ে এই আব্দুল আজিজ ভাই উনি আমি গেলাম, 62 মিনিট চাইলাম, আসার দেখি একটা গাড়ি করে চলে না, কিচ্ছু চলে না। এবং আমাদেরকে বলতেছে আপনার কাছে যাই না, মারামারি হচ্ছে সিরিয়াসভাবে। তা আমার কলজারা ভাত তখনই জানি আমার কেমন লাগতেছে, কী ব্যাপার। বাসায় গেলাম, মাগরিবের পর থেকে আমরা ফোনের উপর ফোন করছি, কেউ ফোন ধরে না, ধরলো সঠিক কোনো জবাব দেয় না। তারপরে এসান নামাজের পরে আমার বড় ছেলে ডাক্তার, সোশ্যাল ইঞ্জিনিয়ার, এই 2 ভাই বাড়িয়ে গেল, বাথরুম দেয় কিছুই নাই। পরে ঢাকা মেডিকেল গেল। ঢাকা মেডিকেল যাওয়ার পরে কোথাও লাশ বিচার পায় না, ডুম করে গেল। ডুম করে দিতে না, ডাক্তার মামুন কার্ড দেখাইছে যে আমি এই মেডিকেলের ছাত্র। তখন তার ডুম করে ঢুকতে দিছে। ডুম করে গিয়ে দেখে যে শিপনের লাশ দেখে বললো আমাদের সুন্দর মাসদাঙ্কেল দাঁত একটু তার নাই, সবই দাঁত একে খুঁজে খুঁজে বাড়িছে। আমরা মানে কি বলবো, আমাদের বাসায় করবো সিরিয়াস অবস্থা। ওই দিন যেভাবে আমরা দেখলাম সে সিরিয়াস অবস্থা। এই শিপন, মাসুম, ফয়সাল, জসিম তারা জীবন দিয়েছে কোরআনের রাজ কায়েমের জন্য। কোরআনের রাজ কায়েমের জন্য তারা শহীদ দিয়েছে। ওই দিন যদি তারা শহীদ নাই তো তাহলে আমাদের অবস্থা আরও খারাপ হতো, আমার শিবির অবস্থা আরও খারাপ হয়ে যেত। আচ্ছা, এই কোরআনের রাজ কায়েমের জন্য তারা জীবন দিয়েছে। কোরআন কি? কোরআন হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহিমান্বিত মহাগ্রন্থ আল কোরআন। কোরআন কি? কোরআন হলো মুসলমানদের কনস্টিটিউশন, ইসলাম কনস্টিটিউশন, ইসলাম বাংলাদেশ মুসলমানদের শাসনতন্ত্র। কোরআনের বিধান অনুযায়ী দেশ চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, সব চলবে। কোরআন কি? কোরআন হলো আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠাইছেন। প্রায় নবী রাসূল থেকে মসজিদে পাঠাইছেন। নবীরও শেষ, তাদের মসজিদও শেষ। একমাত্র কেবলমাত্র আমাদের শেষ নবী, আখির নবী, উনি পৃথিবীতে নাই, কিন্তু ওনার মসজিদে এখনো পৃথিবীতে আছে। সেটি হলো আল কোরআন। এই কোরআনকে মসজিদে বসার জন্য জামাত ইসলাম শিবির উঠে পড়ে লাগতেছে। আজকের এই প্রোগ্রাম তখনই সার্থক হবে যতদিন পর্যন্ত এই কোরআন মসজিদে না বসবে। শিবির জামাত যারা আছে সবাইকে আমি অনুরোধ করবো, যতদিন পর্যন্ত এই কোরআন মসজিদে না বসবে, কোরআনের রাত চালু হবে, অতদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চালাই যেতে হবে। এই শিবন বা মাসুম শহীদ যারা শহীদ হয়েছেন তাদের অসমাপ্ত কাজ হল কোরআনকে মসজিদে বসা। আমরা যথাযথ চেষ্টা করবো যাতে কোরআনকে মসজিদে বসে। এই খুনি শেখ হাসিনা যে বলছে সে লোকিয়ে বলছে, আমি বর্তমান সরকারকে অনুরোধ করবো তাকে বিচারে আওতা হারাইয়া ফাঁসির কাছ থেকে তুলে তার মৃত্যুবরণ করা হয়। এই আশা, এই অবরেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, শহীদ হাফেজ গোলাম কিবরিয়া শিপনের সম্মানিত গর্বিত পিতার এই বক্তব্য নিশ্চয়ই আমরা সবাই ভারাক্রান্ত। আমাদের সামনে আরেকজন শহীদের গর্বিত মা। সেদিন আমরা যাকে সান্ত্বনা দিতে গিয়ে আমরা নিজেরাই তার কাছ থেকে সান্ত্বনা নিয়ে ফিরে এসেছিলাম।
শহীদ সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম, শহীদ সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম ভাইয়ের সম্মানিত গর্বিত পিতা, আমাদের শ্রদ্ধাভাজন গর্বিত মা জনাব শামসুন নাহার রুবি এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলছেন। আজকের উপস্থিত এই প্রোগ্রামের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রতি বছর 28 অক্টোবর আসে, নতুন করে আবার শোক তাজা হয়ে উঠে, কথা বলার ভাষা হারিয়ে ফেলি। আমি আজকে শুধু এইটুকুই বলতে চাই, ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আমাদের শহীদ পরিবারে গর্বিত সব সদস্যবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে সমবেদনা এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে এ পর্যায়ে আমাদের অন্যতম বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত রুয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, সিরাজগঞ্জের জনগণের প্রাণপ্রিয় নেতা, জাতীয় নেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 2006 সালের 28 অক্টোবর পল্টন হত্যাকাণ্ড, লগি বৈঠার তাণ্ডবে শহীদ হাফেজ শিপন মাসুম, শহীদ মুজাহিদুল ইসলাম, হাবিবুর রহমান, দুই জসিম শহীদদের স্মরণে শহীদ পরিবারের সাথে মত বিনিময়ের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের এই মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান, সঞ্চালক সহ নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2006 সালের 28 অক্টোবর ছিল 4 দলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের দিন এবং সেই হিসাবেই বিএনপি মিটিং ডেকেছিল তাদের অফিসের সামনে, আর জামাত ইসলামী মিটিং ডেকেছিল বাইতুল মোকাররমের উত্তর গেটে। এটা কারোর বিরুদ্ধে এই মিটিং ছিল না, কিন্তু আমাদের লোকেরা যখন সকালে স্টেজের কাজ করছিলেন, মিটিং ছিল আমাদের বিকাল 3টায়, কিন্তু আমরা সকালবেলায় দেখলাম আমাদের যারা স্টেজের কাজ করছিলেন, যারা মিটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন, সেই লোকদের উপরেই সারা বাংলাদেশ থেকে পরিকল্পিত লগি বৈঠা নিয়ে আক্রমণ করা হয়। শুধু লগি বৈঠা ছিল তাদের সিম্বল, কিন্তু তারা সারা বাংলাদেশ থেকে ওই দিন বাংলাদেশের বড় বড় সন্ত্রাসী অস্ত্রধারীদেরকে ঢাকায় আমদানি করেই এই হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। এবং এই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল জামাত ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ জামাতের শীর্ষ নেতাদেরকে ওই দিনই হত্যা করা। কিন্তু আপনারা দেখেছেন আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, কিন্তু আমরা ওই দিন মাঠ ছাড়ি নেই। আমাদের ভাইরা মানব প্রাচীর, মানব ঢাল তৈরি করে ওই দিন জামাত নেতৃবৃন্দকে ওই দিন আমরা এই হামলার হাত থেকে আমরা রক্ষা করার চেষ্টা করেছিলাম। এবং এত মুহুর্মুহুর গুলি, শাহাদাত, হাজার হাজার মানুষ আহত রাস্তায় পড়ে আছে, এরপরেও জামাতের মিটিং সুন্দরভাবে শুরু হয়েছে। ওই মিটিংয়ের সভাপতি ছিলাম আমি মহানগরীর আমির হিসাবে। ওই মিটিং সুন্দরভাবে শুরু হয়েছে এবং আমাদের আমিরে জামাত সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, উনি তখনও মন্ত্রী, ওই দিন তিনি তখনও মন্ত্রী। ওনার খুব ঠান্ডা মাথার বক্তৃতা, আপনারা যদি এখানে সাংবাদিক যারা আসছেন তারা তো বয়সে খুবই তরুণ, ওই সময় হয়তো গ্রামে গঞ্জে পড়ালেখায় ব্যস্ত ছিলেন, তারা এখন থেকে প্রায় 18-19 বছর আগের কথা। সেদিনের যে হৃদয় বিদারক ঘটনা, আমাদের হাফেজ শিপনের কথা শুনলেন, আমাদের প্রিয় ভাই জসিম ব্যবসায়ী,
যে লাশটা সারা দুনিয়াকে আলোড়িত করছিল। একটা মানুষকে পিটিয়ে হত্যা করার পর লাশের উপর নৃত্য করা, এটা দুনিয়াকে, বিশ্ব সভ্যতা শুধু না, কোনো সভ্যতা মধ্যেই পড়ে না, সমস্ত সভ্যতাকে হার মানিয়ে তারা এই নৃশংস হত্যাকাণ্ড সেদিন পরিচালনা করেছিল। যারা শহীদ হয়েছেন তারা আল্লাহর দরবারে সফল হয়েছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন শহীদদের সম্পর্কে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত বলো না, বরঞ্চ তারা তাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে রিজেক্ট পেতে থাকে, কিন্তু তোমরা বুঝতে পারো না। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের জন্য এটা একটা বড় সুখবর যে একজন শহীদ কিয়ামতের দিন 70 জন এমন নিকট আত্মীয়কে জান্নাতের সুপারিশ করতে পারবেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে, যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। একজন শহীদের সুপারিশে এরকম 70 জন নিকট আত্মীয়কে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এটা এক শহীদ এবং শহীদ পরিবারের জন্য সবচাইতে বড় সুখবর। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট মামলা হয়েছিল শেখ হাসিনাকে 1 নম্বর আসামি করে। এই যে এখন যারা অনেকেই জেলে আছে, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, কেউ কেউ মরেও গেছে, এদেরকে আসামি করে সুনির্দিষ্ট মামলা হয়েছিল। সেই মামলা চার্জশিটও হয়েছিল, কিন্তু একটি অদৃশ্য শক্তির ইশারায় অধিকতর তদন্তের নামে এই মামলার চার্জশিট ওই সময় দেওয়া হয় নাই। এরপরে পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই মামলাটা তারা তুলে নিয়েছে। আজকের এই পল্টন হত্যাকাণ্ডের আজকের এই দিবসে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, ওই মামলা আবার পুনরায় চালু করতে হবে। যে চার্জশিট দেওয়া হয়েছিল ওই চার্জশিটের ভিত্তিতেই বিচার কাজ সম্পন্ন করতে হবে। এবং শেখ হাসিনা এই বাংলাদেশে এত অপকর্ম করেছে, এত হত্যাকাণ্ড সংগঠিত করেছে, এত গণহত্যা চালিয়েছে, একবার ফাঁসি দিলে বিচার সঠিক হবে না। তার হাসিনাকে বারবার ফাঁসিতে ঝুলাইতে হবে। বহু মানুষের জীবন নিয়ে তিনি হোলি খেলেছেন। জামাত ইসলামীর আমির, সাবেক সফল দুর্নীতিমুক্ত মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী সহ 11 জন জামাতের শীর্ষ নেতাকে তারা হয় ফাঁসিতে ঝুলিয়ে অথবা জেলখানায় নিষ্ঠুরভাবে হত্যা করেছে। হাজার হাজার জামাত শিবিরের নেতা কর্মীকে হয় ক্রসফায়ার দিয়ে অথবা আয়না ঘরে নিয়ে গুম করে নির্যাতন চালিয়ে হত্যা করেছে। আর জুলাই বিপ্লবে বাংলাদেশের প্রায় 2000 মানুষকে গণহত্যার মাধ্যমে তারা হত্যা করেছে। প্রায় 40,000 নারী, পুরুষ, শিশুসহ মানুষকে তারা পঙ্গু করে দিয়েছে, আহত করেছে। কাজে এই সকল হত্যাকাণ্ডের জন্য যদি বিচার একটা একটা করে করা হয়, তাহলে কত বছর খালি ফাঁসির রায় দিতে হতে হবে। কাজেই আমরা আশা করব, সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে পল্টন হত্যাকাণ্ডের এই মামলা পুনরুজ্জীবিত করে বিচার করে শেখ হাসিনা সহ এই মামলার যারা আসামি ছিলেন তাদেরকে বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে। এটাই হলো পল্টন হত্যাকাণ্ডের বিচার। এর বাইরে অন্য কোনো বিচার আমরা এই দেশের মানুষ চিন্তা করতে পারে না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবর্গ এবং সুধীমণ্ডলী, আলহামদুলিল্লাহ, তারা চেয়েছিল এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জামাত শিবিরকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেওয়া। আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর সাহায্যে, আমাদের ভাই বোনদের দৃঢ়তা এবং ত্যাগ কোরবানির বিনিময়ে আজ বাংলাদেশের জামাত এবং শিবির বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়েছে। এর বড় প্রমাণ ডাকসু, রাকসু, চাকসু, জাকসু বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে সাধারণ ছাত্র ছাত্রীদের যে গণরায়, এই রায় প্রমাণ করে বাংলাদেশ আর আগের জায়গায় নেই। অনেকেই এ কথা ভুলে গিয়ে 28শে অক্টোবরের কথা ভুলে গিয়ে অথবা জুলুম নির্যাতনের কথা ভুলে গিয়ে আবার নিজেরা জুলুম নির্যাতনের রাস্তা ধরার চেষ্টা করছেন। কিন্তু ইতিহাস থেকে সবাইকে শিক্ষা নিতে হবে, আমাদেরকেও নিতে হবে, সবাইকে নিতে হবে শিক্ষা। কোন স্বৈরাচারী, জুলুমবাজ, ফেসিবাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজের জায়গা বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে হবে না ইনশাআল্লাহ। অনেকেই অনেক চেষ্টা করছেন, কিন্তু মানুষ সেই জায়গায় আর নাই। কাজে এটা আমাদেরকে বুঝতে হবে। আর এটাও আমাদেরকে বুঝতে হবে, জুলাই বিপ্লব যেটা হয়েছে এটা কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই। জুলাই বিপ্লব যেটা হয়েছে এটা কোনো রাজনৈতিক নেতার নেতৃত্ব হয় নাই। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা
ইসলামী ছাত্র শিবিরকে পূর্ণ প্যানেলে বিজয়ী করেছে। ওই বিশ্ববিদ্যালয় থেকেই ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনটা শুরু করেছিলেন। এরপরে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, গ্রাম বাংলার কৃষক, মজুর সবাই মিলেই ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের বিদায় হয়েছে। আমরা সবাইকে স্মরণ করার জন্য বলবো, এই বাংলাদেশে 2000 লোক শহীদ হয়েছে এই জুলাই বিপ্লবে, 40,000 লোক আহত হয়েছে, বাকি মানুষ কিন্তু এখনো জীবিত আছে। কাজে যে যাই করতে চাইবে না তাই হবে, এই বাংলাদেশে সেইটা আর হবে না। বাংলাদেশের মানুষ আর সেইটা কাউকে করতে দেবে না। এটা খুবই পরিষ্কার বোঝা উচিত, সবারই বোঝা উচিত। এই বুঝের ক্ষেত্রে যদি কারোর কোনো ঘাটতি থাকে, অতীতের ফ্যাসিবাদী সরকারের যে পরিণতি হয়েছে তাদের পরিণতি এর চাইতে ভিন্ন কিছু হবে না ইনশাআল্লাহ। কাজে আমরা আজকের এই পল্টন হত্যাকাণ্ডের, লগি বইটার এই হত্যাকাণ্ডের আজকের এই দিবসে আমরা সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে যে সকল খুনিরা এখনো গ্রেপ্তার হয় নাই 28 অক্টোবরের মামলায় তাদেরকে আবার গ্রেপ্তার করে এই মামলার বিচার কাজ শুরু করার জন্য এবং তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে এই হত্যাকাণ্ডের বদলা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো। আর আমরা আমাদের ভাই বোনদের কাছে বলবো, আমরা এই হত্যাকাণ্ডের বদলা নিব। আমাদের প্রিয় জন্মভূমি 56,000 বর্গমাইলের এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সত্যকে শাসন কায়েমের মধ্য দিয়েই আমরা এই হত্যাকাণ্ডের বদলা নিব ইনশাআল্লাহ। এটাই হোক আজকের এই পল্টন হত্যাকাণ্ডের লগি বৈঠার তাণ্ডবের এই দিবসের অঙ্গীকার। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আমরা প্রোগ্রামের একেবারেই শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। এ পর্যায়ে আমাদের সামনে আজকের এই মতবিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, সম্মানিত সাবেক জাতীয় সংসদের সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, মজলুম জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান আজকের এই মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্য রাখছেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত 28 অক্টোবরের আগের দিন এটাকে স্মরণ করার জন্য, বিশেষ করে যাদের ছেলে মেয়েরা শহীদ হয়েছেন এবং আহত হয়েছিলেন তাদেরকে নিয়ে আজকের এই স্মৃতিচারণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান সহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে সমস্ত শহীদরা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের শাহাদাতকে কবুল করুন এবং যারা আহত বিভিন্ন পর্যায়ে রয়ে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্থ করে আবার ইসলামী আন্দোলনের বিজয়ের এই কাজে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, কোরআন মাজিদে শাহাদাতের উপরে একটা কথা আছে, একটা আয়াত দুজন বলেছেন, একটি আয়াত আমি এখনো শুনি নাই, সেটাই বলি, এবং এটা খুব পরিচিত আয়াত আপনাদের জন্য। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না। পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে শহীদরা। হাদিসে আছে এই শহীদরাই পৃথিবীতে আবার ফিরে আসার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় আমি একবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। তিনি 3 বার শহীদ হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। মিশকাত শরীফের আরেকটি হাদিসে আছে, আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে বলবে তোমরা চাও। জান্নাতবাসীরা বলবে যে আল্লাহ আমাদের চাওয়ার আর কিছু নাই, যা দরকার ছিল সব পূরণ হয়ে গেছে, চাওয়ার মতো কিছুই নাই।
আল্লাহ তাআলা তারপরে বলবেন কিছু চাও তোমরা। বারবার আল্লাহ তাআলা তাদেরকে বলার কারণে যারা শহীদ তারা বলবে যে আল্লাহ তুমি আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠাও, তোমার দিনের জন্য আবার আমরা শহীদ হয়ে আবার ফিরে আসতে চাই। এটা একবার নয়, 10 বার তারা আল্লাহর কাছে দরখাস্ত করবেন। তো শাহাদাতের মর্যাদা এত বেশি, আমরা যারা কোরআন হাদিস পড়েছি বা জানি এবং আপনারা যারা জানেন বা পড়বেন তারা দেখবেন সবাই তখন চেষ্টা করবে যে আল্লাহ তোমার দিনকে বিজয়ী করার জন্য যাতে আমরা জীবন দিতে পারি, এরকম মৃত্যু তুমি আমাদেরকে দান করো। আরেকটি হাদিসে উল্লেখ আছে, সেখানে বলা হয়েছে যে কেউ যদি তার মনের মধ্যে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা রাখে যে আল্লাহ তোমার দিনের জন্য আমি শহীদ হব, কিন্তু দেখা গেল প্র্যাকটিক্যালি তিনি শহীদ হওয়ার কোনো জায়গায় পৌঁছতে পারেন নাই, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল এবং শেষ পর্যন্ত সেখানেই তিনি মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই ব্যক্তির ব্যাপারে তার ভাষা হলো, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা যেটা ছিল, ফালিউবাল্লিগু শাহাদা ওয়ালাউ মাতা আলা ফিরাশিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোক যাকে আল্লাহ তাআলা শহীদ করার জন্য, তিনি শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, কিন্তু ফিজিক্যালি শহীদ হতে পারেন নাই, বিছানায় পড়ে মারা গেছে। আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় পৌঁছিয়ে দিবেন, যদিও তিনি বিছানায় মারা যায় অসুস্থ হয়ে। আল্লাহ তাআলা এই ধরনের মর্যাদা শহীদদেরকে দেবেন, যার কারণে গোটা দুনিয়ায় ইসলামকে কায়েম করার জন্য সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশে এই শাহাদাতের চেতনা নিয়ে অনেক ঘটনা অতীতে ঘটেছে। 2006 সালের 28 অক্টোবর এটা ছিল তার অন্যতম একটা উদাহরণ। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জীবন দিয়েছিলেন আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, অনেক পরিশ্রম করেছেন এবং অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তার ছেলেকে জবাই করার জন্য আল্লাহ একটা পরীক্ষা করেছিলেন। নিজের ছেলেকে জবাই করা কত কঠিন, তারপরেও তিনি সেটা হাসি মুখে নিয়ে ছেলেকে জবাই করার জন্য উদ্যত হয়েছিল। আসলে তিনি জবাই করেছিলেন কিন্তু জবাইটা হয় নাই, বাস্তবায়িত হয় নাই, এটা আল্লাহ তাআলার ইচ্ছার কারণেই। তো এরপরে তিনি যখন এটাকে দিলেন, শহীদ করে দিলেন, তো এই ঘটনার মধ্যখানে যে ঘটনাটা হাদিসে পাওয়া যায়, শয়তান এই ইসমাইল আলাইহিস সালামের মায়ের কাছে গিয়ে বলছে তোমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? তো বলছে কেন, পিতা তার সন্তানকে নিয়ে যেতেই পারে যেদিকে হোক। বলে না, তাকে কুরবানি করার জন্য, তাকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছেন। তো তিনি জবাব দিয়েছিলেন আল্লাহ তাআলা কোনো মহিলার সন্তানকে কবুল করেন নাই, আমার সন্তানকে কবুল করেছেন শাহাদাতের জন্য। আমি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করছি যে আমার ছেলেকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করবেন। এই বলে শয়তানকে পাথর মেরেছিল, যার ঘটনা হাজী সাহেবরা এখনো শয়তানকে পাথর মারার স্মৃতিচারণ করে আসেন। দ্বিতীয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো বললামই, হযরত ইসমাইল আলাইহিস সালামের জবাব ছিল যে ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পিতা যখন বলল যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করব, তখন তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম বললেন যে হে আমার পিতা, আপনি আমাকে জবাই করুন, আপনাকে যে অর্ডার দেওয়া হয়েছে সেটাকে সম্পন্ন করুন, আমি সবর করব, আমি আল্লাহর পথে আমি ধৈর্য ধারণ করব। এখানে দেখা গেল বাপ যেমন, মা যেমন, সন্তান তেমন, তিনজনেই আল্লাহর দিনের জন্য সকল কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। আমি বিশ্বাস করি বাংলাদেশে আবার ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো পিতা দরকার। বাংলাদেশের সকল পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো পিতার মতো হতে হবে দিনকে বিজয়ী করার জন্য। হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো সন্তানদেরকে আবার নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য এভাবে প্রস্তুত হয়ে যেতে হবে। যদি আজকের যুব সমাজ, আজকের ছাত্র সমাজ, তারা যদি নিজেকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো করতে পারেন, আল্লাহর দিন বিজয়ী হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং হযরত বিবি হাজেরার মতো মা হতে হবে আজকের মাদেরকে, যারা তার সন্তানদেরকে আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য পাঠিয়ে দিতে পারবেন, হাসি মুখে তাদেরকে বিদায় দিতে পারবেন। এরকম বাপ, এরকম মা, এরকম সন্তান যদি বাংলাদেশে তৈরি হয়, ইনশাআল্লাহ দেশে কোনো ধরনের অন্যায় কাজ আর থাকবে না, জালেম জুলুম আর বাংলাদেশে থাকবে না। এখানে শুধুমাত্র আল্লাহ তাআলার দিন বিজয়ী হবে এবং আল্লাহ তাআলার দেওয়া যে নিয়ামত, যে শান্তি, সেটাই এই বাংলাদেশ সহ সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, কথা লম্বা করতে চাই না, জোহর নামাজের প্রায় সময় চলে যাচ্ছে। আমি যে কথা বলে আমার কথাকে সংক্ষিপ্ত করতে চাই সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আফজালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহিরিন। সবচাইতে বড় জিহাদ হচ্ছে যে জালেম সরকারকে তার বিরুদ্ধে সত্য কথা বলাটা সবচাইতে বড় জিহাদ।
এই জেহাদ শুরু হয়েছিল একেবারে শুরু থেকেই আজ পর্যন্ত তার ইতিহাসগুলো বারবার রিপিট হচ্ছে। আমি মনে করি 2006 সালের যে 28শে অক্টোবর এটাও সেই ইতিহাসেরই একটা পুনরাবৃত্তি। সেদিন যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন, যদিও সেই স্টেজে থাকার আমার সুযোগ হয়েছিল, কিন্তু ময়দান যেখানে মূল ঘটনা সেখানে দেখলাম যে অনেকের লাশ চলে আসছে। আমি স্টেজেই ছিলাম, আমাকে একটা জিনিস খুব অভিভূত করলো, বোমা হচ্ছে, গুলি হচ্ছে, বৃষ্টির মতো বিভিন্ন দিক থেকে তাদের আঘাতগুলা চলে আসছে, কিন্তু আমাদের মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, যিনি বাংলাদেশ জামাত ইসলামী তখন আমির ছিলেন, তিনি মনে হলো একেবারে পাহাড়ের মতো স্থির থেকে অবিচলভাবে তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন। ইতিহাসের সবচাইতে শ্রেষ্ঠ বক্তৃতা আমি সেদিনকে দেখেছি মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর মুখ থেকে। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওই সমস্ত শহীদদেরকে কবুল করুন এবং জান্নাতের মেহমানখানায় তাদেরকে আল্লাহ তাআলা থাকার তৌফিক দান করুন। এবং আমরা যারা এখনো বেঁচে আছি, তাই সেই চেতনাকালে নিয়ে আবার বাংলাদেশে দিন কায়েমের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব এবং আমাদের জীবন আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল করেন, আমাদের নিয়ে আছে সে শহীদ হওয়ার জন্য। শহীদ হওয়ার নিয়ত আমাদের সকলেই করা উচিত। এই জন্য যদি আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন আলহামদুলিল্লাহ, শহীদ হিসেবে যদি কবুল নাও হয়, নিয়তের কারণে আমরা সকলেই শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবো। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তুমি আমাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, আরেকটি কথা বলতে চাই, 2006 সালে 28 অক্টোবর যে ঘটনা ঘটছে আর 2024-এর 5ই আগস্টে যে ঘটনা ঘটলো, আমি বিশ্বাস করি অতীতের এই সমস্ত রক্তদানগুলা, তাদের সেই ত্যাগ এবং কুরবানির বিনিময়ে লক্ষ লক্ষ ছাত্র জনতা, পুরুষ মহিলা শিক্ষক শ্রমিক, তারা জীবন দিয়ে যে 5ই আগস্টের যে বিপ্লব সাধিত করলো, আমি বিশ্বাস করি ওই অতীতের রক্তের মর্যাদার বিনিময়ে, সম্মানের বিনিময়ে এবং আল্লাহ তাআলা তাদের ত্যাগের কারণে এই 2024 সালের 5ই আগস্টের যে পরিবর্তন, আল্লাহ তাআলা সেটা পরিবর্তন করার তৌফিক দান করেছেন, যার ফলে জালেম পালাতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে এরকম জুলুম যদি কেউ করতে চায় তাহলে তাদেরকে একই পরিণত বরণ করতে হবে। অনেকেই এখনই বিভিন্ন ধরনের আস্ফালন করছে, জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে, অমুককে এটা করতে হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। আমরা বলতে চাই জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির ভয়ভীতির কোনো সংগঠন এটা নয়, বরং জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির যারা বলে ভয় কি জিনিস তাদের মধ্যে নাই এবং থাকবে না ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে এই দেশে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যাতে গড়ে তুলতে পারে সেই আন্দোলন আমাদের করতে হবে। আগামীতে যে নির্বাচন আছে, প্রধান উপদেষ্টাকে বলতে চাই আমাদের যে 5 দফা দাবি, প্রপোর্শনাল মানে আরপিও এবং পরবর্তী তার আগে যেটা ছিল পিআর, প্রপোর্শনালিটি যেটা রিপ্রেজেন্টেশন, এই পিআর যেটা হয়েছে এটা দুটা কারণে খুব দরকার। একটা হলো টাকা পয়সা দিয়ে যে ধরনের ইলেকশন করা হয় এবং মারামারি করে ইলেকশন হয়, যদি প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন এই পিআর যদি চালু হয় তাহলে এই ধরনের কোনো টাকা পয়সা এবং গুন্ডামি এই সেসব ইলেকশনে করার কোনো সুযোগ থাকবে না। ইলেকশন সুন্দরভাবে পরিচালিত হবে বলে আমরা বিশ্বাস করি। সেই জন্য বাংলাদেশের ইলেকশন এই ধারার মধ্য দিয়ে, পিআরের মধ্য দিয়ে যাতে প্রতিষ্ঠিত হয়, এটার জন্য আমরা বর্তমান সরকারকে বলেছি যদি কেউ বিরোধিতা করে তাহলে দরকার হলে জনগণের মতামত নিয়ে গণভোটের ব্যবস্থা করতে হবে। আর গণভোট কারা ভয় করে? যারা মানুষকে ভয় করে, যারা মানুষের মতামতকে ভয় করে, তারাই গণভোটকে বাধা দিতে পারে। সেই জন্য আমরা বলতে চাই গণভোটের মাধ্যমে এটা সমাধান হয়ে তারপরে নির্বাচন হওয়া উচিত। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি সেই কথা বলে বাকি যে আরও 4টা দাবি আর উল্লেখ করতে চাই না। ইতিমধ্যে আপনারা জেনেছেন লেভেল প্লেয়িং ফিল্ডে সহ যারা অন্যায় অত্যাচার নির্যাতন করেছে তার বিচার এবং সংস্কার, এবং যারা ওই সময় ফ্যাসিস্ট সরকারকে মানে বেঁচে থাকতে দীর্ঘায়িত করতে যারা সাহায্য করেছিল, বিশেষ করে জাতীয় পার্টি এবং 14 দল, এরা যদি না থাকতো, এরা যদি তাদেরকে সহযোগিতা না করতো, তাহলে এত বোধহয় ধ্বংসাত্মক কার্যক্রম ফ্যাসিস্ট সরকার করার সাহস হতো না এবং তারা সে সুযোগ পেত না। কিন্তু অন্যায় করা এবং অন্যায়কে সাহায্য করা এটা কি কোনো আলাদা জিনিস না সমান? আপনারা নিশ্চয়ই এটা বিবেকের কাছে প্রশ্ন করলে এটাই পাওয়া যাবে। অন্যায় করা এবং অন্যায়কে সাহায্য করা সমান অপরাধ। অতএব ফ্যাসিস্টের যে পরিণতি হয়েছে বাকি এই শক্তিগুলোরও একই পরিণত হওয়া উচিত। এটাই আমরা দাবি করেছি এবং জনগণ এটাই দাবি করে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে শেষ কথা বলি এভাবে যে আসুন, দুনিয়ার জীবনটা খুবই ছোট জীবন, সংক্ষিপ্ত জীবন। আমাদের জীবন আখেরাতটা হচ্ছে প্রকৃত জীবন। বাংলাদেশ জামাত ইসলামী একটি সংগঠন যারা শুধু দুনিয়ার চিন্তা করে না, কোটি কোটি বছরে আরামে থাকার জন্য আখেরাতের জীবন নিয়ে যারা চিন্তা করে। সেই জন্য আসুন আমরা
দুনিয়ার জীবনকে সুন্দর করব, আখেরাতে বসবাস করার জন্য, আরামের জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তাআলা দুনিয়ার কল্যাণও দাও এবং আখিরাতের কল্যাণ দাও এবং জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করে এবং আগামী দিনে বাংলাদেশের জনগণকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের টার্গেট হচ্ছে এটা, যেখানে আমরা আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। আরে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, যাতে বিজয় লাভ করে। সেজন্য আগামী দিনে দাঁড়িপাল্লাকে বিজয় করে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য আমি বর্তমান সরকারকে আহ্বান জানাচ্ছি এবং বলতে চাই, জনগণের ভাষা হয়ে গেছে, এই দল দেখেছি, সে দল দেখেছি, এই মতবাদ দেখেছি, সেই মতবাদ দেখেছি, কিন্তু আমরা একটা দলকে দেখি নাই, একটা মতবাদ দেখি নাই, সেটা হলো ইসলামী মতবাদ আমরা দেখি নাই, জামাতকে আমরা দেখি নাই। অতএব আগামী দিনে জামাতকে, ইসলামকে বিজয়ী করার জন্য জনগণ সিদ্ধান্ত নিয়েছে। এই ফর্মুলা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকলের কাছে আজকে আপনারা শুনতে পাচ্ছেন, আমরাও শুনতে পাচ্ছি। আল্লাহ তাআলা জনগণের এই চেতনাকে কার্যকরী করে আগামী দিনে জামাত ইসলামীর এই নির্বাচনী বিজয় তরুণী যাতে পার হতে পারে, ডাকসু, জাকসু, চাকসু এবং রাকসুর মতো আল্লাহ তাআলা যেন ল্যান্ডস্লাইড ভিক্টরি, একজন বলল যে ভূমিধস নয়, পাহাড় ধসের মতো বিজয় হয়ে গেছে। আল্লাহ তাআলা এরকম বিজয় আগামী দিনে কোরআন সুন্নাহকে বিজয়ী করার যে আমাদের টার্গেট, সেটাকে আল্লাহ তাআলা যেন বিজয় দান করেন। আমাদের সবাইকে সেভাবে কাজ করার আহ্বান জানিয়ে এবং আল্লাহর কাছে দোয়া করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত যাতে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। কথা বলে ঢাকা মহানগরী দক্ষিণকে এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী, আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত 2006 সালের 28 অক্টোবর নৃশংস হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন, সেই সমস্ত শহীদ পরিবারের সাথে মত বিনিময় অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি, বিশিষ্ট শিক্ষাবিদ, জননেতা অধ্যাপক মুজিবুর রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, অবিভক্ত ঢাকা মহানগরীর তৎকালীন আমির, সংগ্রামী জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান, অন্যান্য নেতৃবৃন্দ, শহীদ পরিবারের শোকাহত সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2006 সালের 28 অক্টোবরকে আমরা গভীরভাবে পর্যালোচনা করলে কয়েকটা জিনিস পাই। প্রথম কথা হচ্ছে 2006 সালের 27 অক্টোবর পৃথিবীর ইতিহাসে এটা নজিরবিহীন যে একটি দলের প্রধান, তৎকালীন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার পক্ষ থেকে লগি বৈঠা নিয়ে ওপেনলি গোটা বাংলাদেশের সন্ত্রাসী গোষ্ঠীকে ঢাকায় একত্রিত হওয়ার ঘোষণা। এটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সন্ত্রাসী কায়দায়, ফ্যাসিস্ট কায়দায় সারা দেশের সন্ত্রাসীদেরকে ঢাকা একত্রিত হওয়ার ঘোষণা। এটা বাংলাদেশের শুধু নয়, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রথমবারের মতো একটা জঘন্যতম ঘটনা তিনি সংঘটিত করেছেন। 2 নম্বর হচ্ছে 28 অক্টোবর বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে একটা জঘন্যতম, বর্বরতম এবং সভ্যতাকে বিলীন করে দিয়ে একটা নির্মম হত্যাকাণ্ড সেদিন সংঘটিত করা হয়েছিল। এটা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ভাবমর্যাদাকে সেই দিন ভুলণ্ঠিত করেছিল এবং মানবতাকে এইভাবে নির্মমভাবে হত্যা করা যায়, এটি সেই দিন পৃথিবীবাসী অবাক বিস্ময়ে তারা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছিল এবং বাংলাদেশের আওয়ামী লীগের প্রতি সেদিন ঘৃণা ছড়িয়েছিল গোটা পৃথিবীর মানুষ। 3 নম্বর হচ্ছে আমাদের উপরে নির্মমভাবে সশস্ত্র কায়দায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী হত্যাকাণ্ড পরিচালনা করা হলো। সশস্ত্র অবস্থায় গুলি, বোমা,
লগি বৈঠার নৃশংসতার মধ্য দিয়েও বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা এক বিন্দু পরিমাণ পল্টন ময়দান থেকে পিছনে সরে নাই। পল্টন ময়দানে সেদিন আমাদের সমস্ত নেতৃবৃন্দ আমাদের ময়দানে অবস্থান করেছেন। আমাদের নেতৃবৃন্দ এবং জনশক্তি পল্টন সহ আমাদের যে এরিয়া ছিল, আমরা সেই এরিয়া সেদিন ত্যাগ করি নাই। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এখানে অবস্থান করেছিলাম। খালি হাতে আমাদের জনশক্তি ছিল। একের পর এক আহত হয়েছে, একের পর এক চোখের সামনে শহীদ হয়েছে, কিন্তু মানব প্রাচীর গড়ে তুলে সেই দিন আমাদের জনশক্তি, আমাদের নেতাকর্মীরা সেই দিন এই পল্টন শুধু রক্ষায় করেনি, বাংলাদেশের অস্তিত্ব সুরক্ষার জন্য একটি জানান দিয়েছিল। সেই দিন আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, আহত হয়েছি, বাট বারবার আমরা পল্টন ময়দানে আবার ফিরে এসেছি এবং পল্টন ময়দান এবং উত্তর গেট, পল্টন মোড় এবং উত্তর গেটে আমরা বারবার ফিরে এসেছি এবং সেখানে অবস্থান গ্রহণ করেছি। আমরা এখান থেকে এক বিন্দু পিছনে সরে যাই না। আপনারা খেয়াল করবেন, চতুর্থ যে বিশেষত্ব, 2006 সালের 28 অক্টোবর আমাদের বায়তুল মোকাররমের উত্তর গেটে যে সমাবেশ ছিল, সেই সমাবেশে আমাদের নেতৃবৃন্দ অবস্থান গ্রহণ করেছেন। পালাক্রমে নেতৃবৃন্দ ময়দানে থেকেছেন। আমিরি জামাতের নেতৃত্বে আমাদের নেতৃবৃন্দ স্টেজে থেকে যথা সময়ে সমাবেশ শুরু করেছেন এবং আমিরি জামাত ধীর স্থিরভাবে স্টেজে থেকেই তিনি সেই সময়ের একটা ঐতিহাসিক বক্তব্য দিয়ে যে সাহসিকতার ইতিহাস রচনা করেছেন, এটা বাংলাদেশের ইতিহাসে এটি বিরল, যে জনশক্তি সাথে থেকেই তিনি শেষ পর্যন্ত সমাবেশে সাহসী বক্তব্য উচ্চারণ করে তিনি দিক নির্দেশনা দিয়েছেন জনশক্তিকে, জনগণকে এবং এদেশের মানুষকে। 5 নম্বর বিষয় হচ্ছে, সেই দিন ছিল জোট সরকারের সর্বশেষ দিন। জোট সরকারের শেষ কর্মদিবসে স্বাভাবিকভাবে আমরা আমাদের এলাকায় উত্তর গেটে আমরা সমাবেশ ডেকেছিলাম। বিএনপি নয়াপল্টনে তাদের অফিসের সামনে সমাবেশ ডেকেছিলেন। দিনভর আমাদের ওপরে এই হত্যাযজ্ঞ পরিচালনা করা হলো, দিনভর আমাদের উপরে জুলুম, নির্যাতন, স্টিম রোলার চালানো হলো, একের পর এক শহীদ হলো, আহত হলো, কিন্তু ওই বিএনপি পুরানা পল্টনে অবস্থান করার পরেও আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য জামাত ইসলামীর সাথে তারা এগিয়ে আসে নাই। অথচ সেই দিন 4 দলীয় জোটের কার্যদিবস ছিল, শেষ কার্যদিবস, অথচ সেই দিন বিএনপির নেতাকর্মীরা জামাতের উপরে সারা দিন ধরে এই ধরনের হত্যাযজ্ঞ পরিচালনা করার পরও তারা এগিয়ে এসে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য কোনো ভূমিকা পালন করলেন না। 6 নম্বর হচ্ছে, শেষ কার্যদিবস পর্যন্ত 4 দলীয় জোট সরকার ছিল, কিন্তু সেই দিন পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। তাহলে এই হত্যাযজ্ঞের পিছনে, এই হত্যাযজ্ঞকে থামানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা রাখার দরকার ছিল, সেই দিন সেই ভূমিকা তারা কেন রাখলেন না? এর পিছনে কোন দুরভিসন্ধি ছিল, সেটিও আজকে আমাদের জানার বিষয় রয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা সেই দিন মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম, আমরা জীবন দিয়েছি, আমরা আহত হয়েছি, আমাদের ভাইরা এখনো সে আহতের ক্ষত নিয়ে বহন করে চলেছেন। এরই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করেছি মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকার 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য তাদের যে চুক্তি ছিল সেটিকে পাকাপোক্ত করেছিল। ফখরুদ্দিন মঈনুদ্দিনের যাবতীয় অপকর্মকে সেদিন অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত আওয়ামী লীগ দিয়েছিলেন এবং পিছন দরজা দিয়ে ক্ষমতা এসেছিলেন। 2006 সালের 28 অক্টোবর ফ্যাসিবাদের সেই পদধ্বনির মাধ্যমে বাংলাদেশ যে পথ হারিয়েছিল, আমরা 17.5 বছর গণতান্ত্রিক যে বাংলাদেশ, সে বাংলাদেশ তাদের পথ হারিয়েছিল। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে, 2013 সালে হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে শাপলা চত্বরে 5ই মে। আমাদের আমিরে জামাত সহ শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যা করা হয়েছে। শীর্ষ 11 জন নেতাকে জেলের ভিতরে এবং বাইরে হত্যা করা হয়েছে। শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে,
জামাত ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লাকে পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। তারা চেয়েছিল জামাত ইসলামীকে নিষিদ্ধ করে এই বাংলাদেশ আওয়ামী লীগ 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়ন করেছিল। আমরা আমাদের উপরে জুলুম, নির্যাতন, রিপ্রেশনের স্টিমরোলারের ধারাবাহিকতায় আমরা একটা মজলুম দল হিসাবে আমরা নিজেদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি জনগণের মুক্তি এবং কল্যাণের জন্য গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য চেষ্টা করেছিলাম। 2024 সালে তারই ধারাবাহিকতায় এদেশের ছাত্র সমাজ, তরুণ সমাজের নেতৃত্বে এদেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তির হাত থেকে 5 আগস্ট, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আজকে আমরা এই নতুন বাংলাদেশে এসে সরকারের কাছে পরিষ্কার দাবি জানাতে চাই, 28 অক্টোবরের লগিবট্টার হত্যাকারী, গণহত্যাকারী শেখ হাসিনার বিচার এবং তার সহযোগীদের বিচার, খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা দাবি জানাতে চাই, আমাদের মামলাটিকে এবং মামলার কাগজপত্র সব কিছুকে করে ফেলা হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা মামলাটিকে পুনরুজ্জীবিত করে প্রয়োজনে ট্রাইব্যুনালের আওতায় শেখ হাসিনা এবং খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা 3 নম্বর দাবি জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই যে তারা 5ই মে শাপলা চত্বরের গণহত্যায় যারা শাহাদাত বরণ করেছেন প্রতিটি পরিবারকে তারা ক্ষতিপূরণ দিয়েছেন। আমি সরকারের কাছে দাবি জানাতে চাই, 2006 সালের 28 অক্টোবরের নৃশংস হত্যাকাণ্ডের শিকার যেই সমস্ত শহীদ পরিবারকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে, আহতদেরকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা সেই দাবি আজকে জানাতে চাই। আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ আবার ফিরে আসুক আমরা চাই না। এই জন্য আমরা 5 দফা দাবির মধ্যে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রশাসনের ভূমিকা, নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনের আগেই জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করার জন্য নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে এবং আগামী 2026 সালের মধ্য ফেব্রুয়ারিতেই একটি গ্রহণযোগ্য, ফ্রি এবং ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমাদের এই দাবিগুলো পুনর্ব্যক্ত করে আমি আমার কথা এভাবেই শেষ করতে চাই। 2006 সালের 28 অক্টোবরে যে বাংলাদেশ পথ হারিয়েছিল, 2024 সালের আমরা 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের সেই নতুন বাংলাদেশ আমরা ফিরিয়ে পেয়েছি। এই বাংলাদেশকে আগামী দিনে আমরা কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনি, ধর্ষকদের হাতে আবার আমরা দিতে চাই না। এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবেই আগামী দিনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য যদি জনগণ যেভাবে আকাঙ্ক্ষা করছে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যদি আমরা যেতে পারি, একটি নতুন বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই প্রকৃত অর্থে শহীদদের রক্তের বদলা নেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে ভূমিকা পালনের তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ। সাংবাদিক বন্ধুগণ, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ শহীদ পাড়ার সদস্যবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সুপ্রিয় দর্শক, 2006 সালে 28 অক্টোবরে লগি বৈঠার তাণ্ডবে যে সকল ব্যক্তিরা শহীদ হয়েছিলেন জামাত ইসলামী ছাত্র শিবিরের, সে সকল পরিবারদের সাথে জামাত ইসলামের এই মত বিনিময়কে আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।